নমস্কার, আমি সুশান্ত। রিভাইভ হেলথে আপনাদের স্বাগত। আজকের আমাদের সাথে উপস্থিত আছেন সব্যসাচী রায়। আমরা আজকের প্রতিবেদন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামাজিক ব্যাধি। আমরা বিগত দিনে প্রচুর আমাদের এই চ্যানেলে প্রচুর রোগ নিয়ে আমরা আলোচনা করেছি। তা আমরা আজকের যে প্রতিবেদনটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে সামাজিক ব্যাধি সম্পর্কে। সামাজিক ব্যাধি কি কোনো মেডিকেল সায়েন্সের মধ্যে পড়ে? নিশ্চয়ই পড়ে, নিশ্চয়ই পড়ে। তবে সেটাকে একটু ক্ল্যারিফিকেশন করতে হবে, সেটাকে একটু বুঝতে হবে যে মেডিকেল ফিল্ডটা আজকে আর ছোট্ট নেই। এবং একটা সময় বলা হতো যে রাজার অসুখ করেছে, মানে মনের অসুখ হলে বলা হতো রাজার অসুখ করেছে। আর রাজার অসুখ একটা গল্পও ছিল, হয়তো পড়ে থাকবে। পড়েছি, ছোটবেলা আমরা পড়েছি। তো ঘটনা হচ্ছে যে মনের উপরে কোনো ওষুধ এফেক্ট করতো না, এটা তখনকার দিনে ভাবা হতো। কিন্তু এখন বাস্তবে প্রথম এটা পথ দেখিয়েছে, আমি বলবো যে হোমিওপ্যাথির স্রষ্টা হ্যানিম্যান, উনি প্রথম মাইন্ডের উপরে এফেক্ট করে এটার উপরে আবিষ্কার করেছেন হোমিওপ্যাথি। এবং পরবর্তীকালে মডার্ন যে আমাদের অ্যালোপ্যাথ মেডিসিনেরও একটা বিরাট বড় উইংস, বিরাট বড় একটা আলাদা স্ট্রিম তৈরি হয়ে গেছে, যেটাকে নিউরোসাইকিয়াট্রিক মানে ডিপার্টমেন্ট। এই নিউরোসাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের মাধ্যমে এখন মনের উপরে এফেক্ট হচ্ছে এবং মেডিসিন মনের উপরে কাজ করছে। অর্থাৎ প্রুভ হয়ে গেছে মনটাও একটা বস্তু। আচ্ছা, তোমার সামাজিক ব্যাধির অস্তিত্ব সমাজে আছে। দেখুন, আজকে এই ব্যাপারটা বলতে গেলে আমি আরেকটু ক্লিয়ার করে বলি। হ্যাঁ, বলুন। যে আমরা তো শারীরিক রোগ নিয়ে আলোচনা করছি, তো শারীরিক রোগের সঙ্গে সঙ্গে সমাজও আজকে রোগগ্রস্ত। অ্যাকচুয়ালি বলা যায় রোগগ্রস্ত না, আজকের সমাজের যা অবস্থা এটাকে যদি আমরা ক্যান্সারের সঙ্গেও তুলনা করি সেটা ভুল হবে না। তার কারণ হচ্ছে সাধারণভাবে আমরা জানি ক্যান্সার একটা দুরারোগ্য ব্যাধি। কিছু ক্ষেত্রে সায়েন্স এখন একটা জায়গায় পৌঁছেছে, কিছু কিছু ক্যান্সার হয়তো রিভার্স হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে আলটিমেটলি ক্যান্সার মানেই আমরা জানি যে এটা থেকে আর মুক্তি নেই। তো সেই সেন্সে আমি বলছি যে আজকে যে সমাজের যে অবস্থা, সামাজিক যে ব্যাধির কথা বলছেন, এই ব্যাধিটা যদি এরকম ভাবা যায় যে ক্যান্সারের সঙ্গে, তাহলে কিন্তু মনে হয় না খুব একটা ভুল হবে। তো এই ব্যাধি থেকে যদি মুক্তি পেতে চাই, তো সেক্ষেত্রে আমি বলবো যে এখানেও মেডিকেল সায়েন্সের একটা রোল আছে। এখানেও মেডিকেল সায়েন্সের একটা রোল আছে। মানে মোরাল চরিত্র, অ্যাকচুয়ালি দেখুন, আমরা যখন সৃষ্টি হয়েছি এই পৃথিবীর বুকে এবং প্রকৃতির নিয়মে, তো সৃষ্টিটা আমাদের যখন হয়েছে, তো এই জায়গাটা দেখুন সায়েন্স একটা কিরকম ব্যাপার আমাদেরকে মানে মিসক্যারেজ করছেও আমি বলতে পারি। কিরকম যে কিরকম মিসগাইড করছে। তো ব্যাপারটা এরকম যে আজকে যদি আমি ডারউইনের ইভলিউশন থিওরিতে যাই, যে বিবর্তনবাদী হচ্ছে আমাদের সৃষ্টির মূল কারণ বা মূল পদ্ধতি হিসেবে আমরা জেনে এসেছি। যেমন প্রথম এই পৃথিবী যখন সৃষ্টি হলো, তখন হচ্ছে সূর্য থেকে একটা অংশ বিচ্ছিন্ন হয়ে এসে সে ঘুরতে 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 কালক্রমে সেখানে আলো, জল, মাটি, বাতাস ইত্যাদির একটা পরিবেশ তৈরি হলো। এবং প্রথম জলে শ্যাওলা উৎপন্ন হলো, এবং শ্যাওলার পরে প্রথম জীব এককোষী প্রাণী অ্যামিবা, এবং অ্যামিবা থেকে বিবর্তনের মধ্যে থেকে আস্তে আস্তে বহুকোষী জীব হতে 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 উভচর, স্তন্যপায়ী, এইভাবে আজকের জীব পর্যন্ত এসেছি। তো বিবর্তনবাদ যদি আমরা এটাকে মেনে নিয়েছি, আমাদের বিজ্ঞান মহল কিন্তু বিবর্তনবাদটাকে মেনে নিয়েছে। এখন আজকে যদি নেচারের দিকে তাকাই, তো দেখবো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, যা খালি চোখে দেখা যায় না। আমি সবাই শুনেছে বা আমরা সবাই জানি অ্যাটম যে আজকে আমরা বলি, তো এই যে অ্যাটম কিন্তু আমরা শুনেছি, কিন্তু এ সম্পর্কে আমাদের কোনো ধারণা হয়তো নেই, বা অন্তত বেশিরভাগ মানুষের এর সম্পর্কে কোনো ধারণা নেই। তো আজকে বিজ্ঞানী রাদারফোর্ড যখন জন ডাল্টন যখন পরমাণু আবিষ্কার করলেন, তার আগে অণু। তো অণু এবং মলিকিউলস এর মধ্যে একটা পার্থক্য বলি, যে যদি একটা পদার্থ, ধরুন এক বিন্দু যদি জল নেওয়া হয়, 1 ড্রপ, এবং যদি জলের একটা মলিকিউল বা অণুকে ধরা হয়, তাহলে দুটোর ডিফারেন্স করতে গিয়ে বিজ্ঞানীরা উদাহরণ দিচ্ছেন যে আমাদের পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। তো এই পৃথিবীটা যদি একটা 1 ড্রপ ওয়াটার হয়, তাহলে একটা পিং পং যে খেলার বল, এটা হচ্ছে একটা অণু, মলিকিউল। আচ্ছা। আবার অ্যাটম হচ্ছে তার চেয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূক্ষ্ম ধূলিকণা, যা খালি চোখে দেখা যায় না, সেটাই হচ্ছে অ্যাটম। আবার সেই অ্যাটমকে ভেঙে গুঁড়িয়ে দিলেন বিজ্ঞানী রাদারফোর্ড, সেটাকেও ভেঙে তৈরি করলেন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, অনেক কিছু অণু পরমাণু তার মধ্যে দিয়ে বেরিয়ে এলো। এবং সেখানে যে ইলেকট্রনটা বেরোলো, দেখা যাচ্ছে ইলেকট্রন কিন্তু কন্টিনিউয়াসলি মুভেবল, এবং সে একটা কেন্দ্রীয় সত্তাকে, মানে যেটাকে নিউক্লিয়াস বলা হচ্ছে, নিউক্লিয়াসকে আধার করে ঘুরছে। তো এই যে
অতি সূক্ষ্ম পদার্থের মধ্যে এই যে ইলেকট্রনের যে গতি, এই গতিটা কিন্তু চিরন্তন। তাহলে আমরা রাদারফোর্ডের অনুযায়ী পাচ্ছি কি, যে এই যে ঘূর্ণন সাইক্লিক অর্ডার, যে কারণে ইকোসিস্টেম, এই প্রকৃতির সর্বত্র ইকোসিস্টেম কিন্তু বর্তমান, যেমন সে খাদ্য খাদক থেকে শুরু করে জল আলো বাতাস থেকে শুরু করে প্রত্যেকটা একটা সাইক্লিক অর্ডারে চলছে। বৃষ্টি হচ্ছে, জল জমছে, আবার বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, মেঘ হচ্ছে, আবার আসছে। তো সাইক্লিক অর্ডারে পুরো নেচারটা চলছে। কিন্তু আমাদের বিবর্তনবাদের জায়গাটায় এসে বিবর্তনবাদের জায়গাটা সেই সাইক্লিক অর্ডারটা নেই। কিরকম নেই বলছি, যে সাইক্লিক অর্ডার যেমন অণুপরমাণু থেকে পৃথিবীও একই রকম ঘুরছে, একটা কেন্দ্রীয় সত্তাকে, চাঁদ ঘুরছে, সমস্ত নক্ষত্র ঘুরছে, গ্যালাক্সি ঘুরছে, মানে কক্ষ, মানে সমস্ত সবকিছু নিহারিকা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে শুরু করে আর বৃহত্তম যত বড় আছে সবাই কিন্তু এই ঘূর্ণনের মধ্যে আছে। তো এই যে ঘূর্ণন, অর্থাৎ প্রকৃতির একটা নেচার বলছে যে সাইক্লিক অর্ডারে চলা। আচ্ছা, তো এই সাইক্লিক অর্ডারটা কিন্তু আমরা এখানে এসে এককোষী জীব থেকে বা শ্যাওলা থেকে যদি আমার মানুষ পর্যন্ত উত্তরণ হয়, তাহলে আমার তো রিভার্স পদ্ধতিটা কি? আচ্ছা, তাহলে মানুষ থেকে যেমন যে কোনো কিছু সাইক্লিক অর্ডারে চলছে। তো যেমন একটা কয়লা জ্বললো, কয়লার ছাইটা অনেকটা কমে গেল এবং তাপটাও বেরিয়ে গেল, আমরা কি বলছি, যে যে মেটেরিয়ালস গুলো এয়ারে মিশে গেছে আমরা দেখতে পাইনি কিন্তু আছে কোথাও না কোথাও, বিজ্ঞানের ভাষা অনুযায়ী মানে সমস্ত কিছু হচ্ছে ইনডেস্ট্রাক্টেবল, মানে ডিস্ট্রয় হয় না, এটা অবিনশ্বর, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়, শক্তি চেঞ্জ হয়, এবং শুধু শক্তি নয়, মানে মাস, মানে ভরও চেঞ্জ হয়। এবং আজকে রাদারফোর্ড যে জায়গাটায় বলছেন যে এটা হচ্ছে পরমাণু পুঞ্জের খেলা। বিজ্ঞানী ডিরেক্ট, ইউকের বিজ্ঞানী ডিরেক্ট 1984-এ উনি মারা গেছেন, উনি আবিষ্কার করেছেন কোয়ান্টাম ফিজিক্স, যেটা এখন বলা হচ্ছে, সেটার কিন্তু উনি প্রথমেই আবিষ্কার করেছেন। উনি বলছেন যে আমাদের এই যে ইউনিভার্স, আমরা যেটাকে স্পেস বলি বা মহাশূন্য বলি, অ্যাকচুয়ালি শূন্য নয়, বলছে স্পেস ইজ ফিল্ড বাই বটমলেস সি অফ ইলেকট্রনস, যেটা কিনা নেগেটিভ চার্জড। আচ্ছা, ঠিক আছে, তো এই যে নেগেটিভ চার্জ ইলেকট্রনের সমুদ্র এটা একটা। তো সুতরাং আমরা খালি চোখে দেখছি ফাঁকা, কিন্তু আলটিমেটলি এটা ফাঁকা নয়। তো এই যে পদার্থের ক্ষুদ্রতম কণা থেকে বৃহত্তম সর্বত্র যে ঘূর্ণন, অর্থাৎ সাইক্লিক অর্ডার, তাহলে আমাদের বিবর্তনবাদে এসে এই জায়গাটা কিন্তু আমরা থেমে গেছি, যে মানুষ পর্যন্ত এসে আর বিবর্তন হচ্ছে না, ঘুরে আর আমি যাচ্ছে না, ঘুরে আর আমি যাচ্ছে না। তো ঘটনা হচ্ছে এই যে বিবর্তনবাদ যদি সত্য হয়, ইকোসিস্টেম যদি সত্য হয়, তাহলে এইটা থাকবে। সেটা হচ্ছে সৃষ্টির সর্বত্র। দেখুন, একবার জোয়ার, একবার ভাটা, একবার অমাবস্যা, একবার পূর্ণিমা, পর্যায়ক্রমে চলছে। তো একটা পরিস্থিতি আসছে মানে আর একটা পরিস্থিতি আসার প্রেক্ষাপট তৈরি হচ্ছে। যেমন অন্ধকার এসছে মানে আলো আসবে বা দিন আসবে, রাত্রি, আজকে পূর্ণিমা মানে কালকে অমাবস্যা আসবে, আজকে অমাবস্যা মানে এরপরে পূর্ণিমা আসবে। তো পর্যায়ক্রমে প্রকৃতির সর্বত্র এইটা সত্য। আজকে দেখুন, আজকে এই যে সামাজিক ব্যাধি বলছেন, এই সামাজিক ব্যাধি আজকে বলছি আমরা আজকে খুব খারাপ হয়ে গেছি, আজকে আমাদের সোশ্যাল কালচার খারাপ হয়ে গেছে, কিন্তু আজ থেকে যদি আমরা বেশ কিছু আগের ইতিহাস পড়ি, তো তাহলে সেখানেও দেখবো রাজারা বিভিন্ন রকম, মানে তখন হুন একটা খুব খারাপ প্রজাতি ছিল, ঠিক আছে, তারপরে হচ্ছে তৈমুরলাং থেকে শুরু করে হিটলার, নেপোলিয়ান, তাহলে বিভিন্ন, তাহলে একদিকে যেমন মানে শক্তির অহংকারে, বীর দর্পে পৃথিবীকে অত্যাচারিত করেছে, পৃথিবীর মানুষকে অত্যাচার করেছে, সেখানে বিভিন্ন রকম কামান, বন্দুক, গোলা গুলি, রক্তের হোলি খেলা যাকে বলে, সেটাও যেমন একদিকে হয়েছে, তেমন আরেকদিকে প্রকৃতিতে একইভাবে দেখুন কৃষ্ণ, বুদ্ধ, নানক, কবির, মোহাম্মদ বিভিন্ন রকম আরেকদিকে আকুতি নিয়ে এসেছে যে এটা হত্যা নয় ভালোবাসা, হিংসা নয় প্রেম, দেওয়া নেওয়া, আদান প্রদান, সব প্রেম সহাবস্থানে আমাদের জীবন কাটানো উচিত। এবং সেখানে রামকৃষ্ণ, বিবেকানন্দ, বহু অজস্র আছে। আর একদিকে আবার অতি বিপ্লবী তাত্ত্বিকের দল আছে, কিরকম, যেমন হচ্ছে এই ধরুন ডারউইন বলুন, চার্লস বলুন, কার্ল মার্কস বলুন, লেনিন বলুন, হোচিমিন, মাও সেতুং, চে গুয়েভেরা। তো চে গুয়েভেরা সম্পর্কে একটা কথা বলতে বলতে মনে পড়লো বলে, যে চে গুয়েভেরা হচ্ছে গেরিলা যুদ্ধ করতেন বিপ্লব করার জন্য, শান্তি স্থাপনের জন্য, এবং চে গুয়েভেরা ছিলেন অ্যাজমা পেশেন্ট, এবং উনি এক হাতে নিজে ইঞ্জেকশন, এক হাতে বন্দুক চালাচ্ছেন, আবার শ্বাসকষ্ট হচ্ছে, নিজেই ইঞ্জেকশন নিতেন যুদ্ধক্ষেত্রেই। আচ্ছা, তো সারা পৃথিবীতে এই পরিবর্তনের জন্য কত বিপ্লব, কত কিছু না করা হয়েছে। ফরাসি বিপ্লব, এই যে বিপ্লবীদের নামগুলো বললাম, এরাও বিপ্লব করেছে। তো আজকে আলটিমেটলি শান্তি আসেনি, প্রত্যেকটা বিপ্লব আলটিমেটলি ফেলিওর হয়েছে। এই ফেলিওরের জায়গাটা যদি সত্যিকারের আমরা বিশ্লেষণ করি, তাহলে অ্যাকচুয়ালি আমরা চিরন্তন কোনো একটা লেভেলে স্টে করতে পারবো না, এটা চিরন্তন সত্য। মানে অন্যায় বা ন্যায় বা সত্য বা মিথ্যা কোনো একটা থাকবে আর একটা থাকবে না, এটা কিন্তু অপ্রাকৃতিক বা আনন্যাচারাল।
তো থাকবে, কিন্তু একটা মেলবন্ধন থাকবে, এবং যেখানে আমরা সুন্দর একটা লাইফ লিড করতে পারবো। সেটা যদি করতে হয় তাহলে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো, আমাদের যে কাজকর্মগুলো, আমাদের যে চিন্তা ভাবনা, যেটা মেনলি আসে আমাদের ব্রেন থেকে, বলি আমরা ব্রেন থেকে, অ্যাকচুয়ালি ব্রেন বা পুরো বডি ব্যাপারটা পুরো আলাদা। মাইন্ড, এই মাইন্ড অ্যাকচুয়ালি কোথায় থাকে? অ্যাকচুয়ালি মাইন্ড হচ্ছে জিনিসটাকে যদি আমি একটু তুলনা করি, ব্যাপারটা এরকম, এই যে জ্বর এবং জীব অ্যাকচুয়ালি দুটো একই বস্তু। জ্বর বা জীব আলাদা কিছু নয়, কারণ ইলেকট্রনের ফ্লো সর্বত্র। আজকে একটা জড় পদার্থকে বিজ্ঞানী দেখুন কিরকম আমাদের চিন্তা ভাবনার গলতটা কিরকম হয়। ধরুন একটা, আমি বলছি শালগ্রাম শিলা, তো একটা শালগ্রাম শিলা একটা আস্তিকের কাছে, মানে যে ভগবান বিশ্বাস করে তার কাছে ভগবান, যে নাস্তিক তার কাছে একটা নুড়ি পাথর, যে একটা শিশু যদি হয় তার কাছে ওটা মিনিংলেস, একটা খেলনা। বিজ্ঞানীদের কাছে ওটা হচ্ছে গবেষণার বিষয়, ওর মধ্যে প্রচুর ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের একটা সমষ্টি। আবার বিজ্ঞান ভেদে এটাও পার্থক্য, যেমন বিজ্ঞানী রাদারফোর্ডের অনুযায়ী ওটা হচ্ছে পরমাণু পুঞ্জ। আবার যদি বিজ্ঞানী আইনস্টাইনের কথায় আসি, তাহলে হচ্ছে যে এটা আলোক রশ্মির গুচ্ছ মাত্র। মানে বিজ্ঞানী সবই কসমিক রে থেকে সৃষ্টি, মানে সবই কসমিক রে চেঞ্জ হয়ে সমস্ত কিছু আমরা যা দেখছি সেটা হচ্ছে সবই কসমিক রে। E=mc²। এখানে মূল জিনিসগুলো হচ্ছে কি, যে বস্তু শক্তিতে রূপান্তরিত হতে পারে, শক্তি বস্তুতে রূপান্তরিত হতে পারে। তো সুতরাং এই যে ব্যাপারটা নেচারে চলছে, এইখান থেকে আজকের সমাজের যে ন্যায় অন্যায় যে ব্যাপারগুলো ঘটছে, এই ব্যাপারগুলো টোটালটাই ঘটছে তার মনের বিকৃতি থেকে। মানে তার মন যেটা চাইছে সে সেটাই করতে চাইছে, কিন্তু আমাদের মন অনেক কিছু চাইতে পারে, কিন্তু সেই চাওয়াটা আমার পারিপার্শ্বিক পরিস্থিতিতে সেটা ভালো না, আমার মন যেটা চাইছে সেই জায়গাটায় আমি প্রায়োরিটি দিচ্ছি। আমি সেটাকে একবারও চিন্তা করছি না, বা চিন্তা করার মতো জায়গা আসছি না যে সেটা কতটা ঠিক কতটা ভুল। মানে অ্যানালিসিস করছি না। ঠিক ভুল মিন্স দেখুন সবটাই ঠিক সবটাই ভুল, মানে কালের বিচারে। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে এটাতে আমার উপকার হচ্ছে না আমার অপকার হচ্ছে, এটাতে সমাজের উপকার বা সমাজের, হ্যাঁ মানে ব্যাপ্তিতে। এবং মহাপুরুষরা চিরকাল বলে গেছে যে ব্যক্তির চিন্তা করো, অর্থাৎ নিজে বাঁচো অপরকেও বাঁচাও। তো ঘটনা হচ্ছে আজকে আঘাত করলে আমি একজনকে মারছি, মেরে আমি আনন্দ পাচ্ছি, কিন্তু সেটা যদি কেউ আমাকে উল্টে মারে তাহলে আমারও কষ্ট হবে, কিন্তু সেইটা আমি একবারও চিন্তা করছি না। যেটা চিন্তা করা উচিত যে ব্যবহার আমার উপরে কেউ করলে আমি সেটাতে অসন্তুষ্ট হব বা আমি ক্রোধিত হব বা আমার ভালো লাগবে না, তাহলে সেই ব্যবহার আমার করা উচিত নয়। তো এই শিক্ষা সত্যি সমাজ থেকে চলে গেছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আজকে যে স্বাধীনতার কথা বলা হয়, যে ব্যক্তি স্বাধীনতা বা বিভিন্ন রকম স্বাধীনতা বা নারী স্বাধীনতা বা বিভিন্ন যে স্বাধীনতার কথা বলা হয়, এখানে একটা জিনিস বলবো, আজকে যে চতুরাশ্রম নয়, আজকে যে চতুর্বর্ণের সৃষ্টি, কৃষ্ণ যখন বলেছিল যে চতুর্বর্ণ ময়া সৃষ্টাম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আমি একটু দেহ ক্ষেত্রে এই ব্যাপারটা একটুখানি বলি, যে ব্রাহ্মণ মানে হচ্ছে এখানে মস্তিষ্ক, মানে যেখানে শুধু জ্ঞানের আধার সে পরিচালনা করছে। ক্ষত্রিয় মানে সেখানে হাত এবং বুকের সাহস, বলের হাত এবং বুকের সাহস, এটা ক্ষত্রিয় সত্তা। আবার বৈশ্য সত্তা, সেখানে হাত, মুখগহ্বর এবং উদর, সেখানে দিয়ে আমরা যে খাদ্য খাচ্ছি পুরো শরীরটা পরিচালিত হচ্ছে। আবার এই পুরো শরীরটাকে ক্যারি করছে আমাদের দুটো পা, সুতরাং সেই শূদ্রের কাজ করছে, মানে উপরোক্ত 3 শ্রেণীকে বহন করে নিয়ে যাচ্ছে। কিন্তু এখানে কে প্রধান কে অপ্রধান, কে বড় কে ছোট, এই চিন্তা আমরা কখনো করেছি যে আমার মুখ বড় না আমার জিভ বড় না আমার পা বড়? এটা কখনো আমরা চিন্তা করিনি। তো এই চিন্তা করে কর্মের বিচারে চতুর্বর্ণের সৃষ্টি হয়েছিল, আজকে সেটা অন্যরকম হয়ে গেছে, আজকে জন্মের বিচারে হয়ে গেছে, সেটা আলাদা জিনিস। কিন্তু আমাদের মূল জায়গা থেকে আমরা এই জন্য সরে এসেছি। তো আজকে এই যে সিস্টেম, এই সিস্টেমে যদি আমাদের আসতে হয়, আমরা এখানে বলবো দেখুন প্রত্যেকের চরিত্র আলাদা, মানসিকতা আলাদা। একই বাবার 2-3টে যদি ছেলে মেয়ে থাকে, দেখবেন একই পরিবেশে মানুষ হওয়া সত্ত্বেও তাদের চিন্তা ভাবনা আলাদা, তাদের পছন্দ আলাদা, তাদের কথাবার্তা আলাদা ধরনের, তাদের নৈতিক চরিত্র আলাদা। তো সুতরাং সবটা পরিবেশের উপর নির্ভরশীল নয়। সুতরাং পরিবেশ শুধু নয়, তাকে এডুকেট করতে হবে, তাকে বোঝাতে হবে, ধরে ধরে বোঝাতে হবে। মানে এখানে ধরে বোঝানো মানে কি, আমি তো এই কোটি কোটি মানুষকে বোঝাতে পারবো না, আপনিও পারবেন না। এখানে কোটি কোটি মানুষকে বোঝানোর জন্য প্রত্যেকের তার নিজের দায়িত্বটা যদি নেয়, আমি মা সারদা দেবীর কথাই বলবো, যে প্রত্যেকে যদি তার নিজের উঠোনটা পরিষ্কার করে তাহলে সারা পৃথিবীর উঠোনগুলো পরিষ্কার হয়ে যাবে। ঠিক। তো এখানে একটা জিনিস, আমরা এই যে স্বাধীনতার যে জিগির দিই, এই স্বাধীনতাটা অ্যাকচুয়ালি সম অধিকার আর সাম্যবাদ যে কথাটা বলা হয়, এই ব্যাপারটা একটু আমি ভেঙে বলি, আমি আশা করি আপনার বা দর্শকদের সুবিধা হবে এবং অবশ্যই কথাটা ভালো লাগবে। সেটা হচ্ছে সাম্যবাদ মিন্স কিন্তু সমান ব্যাপারটা নয়। মানে ধরুন ব্যাপারটা এরকম যে একটা লোকের 5টা বাচ্চা আছে এবং তার 25 বিঘে সম্পত্তি আছে। ব্যাপারটা এরকম নয় যে ওই 5 জনই 5 বিঘে করে পাবে। এটা হচ্ছে এখানকার বর্তমানের যে সাম্যবাদ সেটাই কথা বলছে, কিন্তু অ্যাকচুয়াল নেচারের সাম্যবাদ কিন্তু আলাদা। নেচারের সাম্যবাদ হচ্ছে আপনার সংসারের মতো। কিরকম সংসারের মতো? ধরুন আপনার ফ্যামিলিতে 5 জন, তো 5 জনের জন্য একটা হাঁড়িতেই রান্না হয়,
কেউ 50 গ্রাম চালের ভাত খায়, কেউ 100 গ্রাম চালের ভাত খায়, কেউ 250 গ্রামের চালের ভাত খায়। যে রান্না করে সে কিন্তু সেটা জানে, সে কিন্তু সেইভাবেই সেটাকে তার মধ্যে রান্না করে। এবং কেউ এটাকে এটাকে মনে করে না আমি 50 গ্রাম খাচ্ছি, ও কেন 250 গ্রাম খাচ্ছে। তো এই যে সাম্যবাদ, অর্থাৎ প্রয়োজন ভিত্তিক ভাগ, যেমন পুকুরে অজস্র জল আছে, নদীতে জল আছে, একটা পিঁপড়ে গিয়ে 1 বিন্দু খেলো, একটা হাতি গিয়ে 10 লিটার খেয়ে নিল। তো ঘটনা হচ্ছে সেখানে কিন্তু কেউ কাউকে কিছু বলছে না, বা কেউ হিংসা করছে না যে আমি পিঁপড়ে, আমি 1 বিন্দু খেলাম। তো এই যে সাম্যবাদ, এই সাম্যবাদ হচ্ছে এটা ন্যাচারাল সাম্যবাদ, প্রকৃতির সাম্যবাদ। তো এই প্রকৃতির সাম্যবাদ অনুযায়ী দেখুন আজকে নারী পুরুষ যে লড়াইটা চলছে, যে সমান অধিকার, এই সমান অধিকারটা ব্যাপারটা একটু এরকম হওয়া উচিত যে দেখুন দুজনের চরিত্রগত আলাদা, চরিত্র আলাদা, দুজনের বডি স্ট্রাকচার আলাদা, দুজনের হরমোনাল সিস্টেম আলাদা, দুজনের মানসিকতাও আলাদা তৈরি হয়। এবং কখনো একটা পুরুষ একটা নারীর মানসিক চরিত্র একরকম হবে না। এবং শুধু তাই নয়, দেখবেন একজন আমি এখানে বলছি প্রেমের ব্যাপার যেটাকে বলা হয়, প্রেমেও একজন পেয়ে আনন্দ, একজন দিয়ে আনন্দ, একজন নিপীড়িত হয়, একজন নিপীড়ন করে, একজনের ডিসচার্জ হয় অর্থাৎ স্খলন হয়, আর একজন গ্রহণ করে, মানে একজনের স্খলনে আনন্দ, আরেকজনের গ্রহণে আনন্দ। তো এই যে ব্যাপারটা, এটা তো এখানে সাম্যবাদ ওইভাবে হবে না। তো সুতরাং এখানে আমি একটা বিখ্যাত উক্তি বলতে পারি, সেটা হচ্ছে যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। অর্থাৎ স্ব স্থানে যে সে প্রধান, তার স্থানে সে প্রধান। তো ঘটনা হচ্ছে এই যে সাম্যবাদ, এই সাম্যবাদের মধ্যেও বুঝের প্রয়োজন আছে। সাম্যবাদ মানে এই না যে তুমি যতটা পাচ্ছ আমি ততটাই পাবো, এটাই সাম্যবাদ। এই বিচার চিন্তা করে যদি আমরা চিন্তা করি এবং মানুষকে যদি আমরা ঘর থেকে এই শিক্ষাগুলো দিতে পারি, আর সর্বোপরি হচ্ছে সামাজিক ব্যাধি দূর হওয়ার আরো একটা পদ্ধতি আমি বলতে পারি, সেটা হচ্ছে ইউনিভার্সাল সাউন্ড। ইউনিভার্সাল সাউন্ড মানে কি, দেখবেন আমরা যে কোনো ধর্মের, যে কোনো ভাষাভাষীর, যে কোনো দেশের মানুষ আমাদের অজান্তে যে সাউন্ডটাকে আমরা বলি সেটা হচ্ছে ইউনিভার্সাল সাউন্ড। কিরকম একটুখানি আমি বলি, যে যখন ধরুন একটা বাচ্চা জন্মালো, যে কোনো দেশের, যে কোনো জাতের, যে কোনো সম্প্রদায়ের, সে কিন্তু ইউনিভার্সাল একটা সাউন্ড নিয়েই জন্মায়, সেটা হচ্ছে কান্নার রোল। সেটা হচ্ছে ওয়া ওয়া, একটা কান্নার রোল নিয়ে জন্মায়। এবারে কান্নাটা প্রত্যেকের কিন্তু একই। এবারে তার কালচার অনুযায়ী, তার সোসাইটি অনুযায়ী ধীরে ধীরে তার ভাষা তৈরি হয়। একটা শিশু যখন জন্মেছে, তার যদি অন্য বাঙালি শিশু যদি তাকে চীনে রাখা হয়, সে কিন্তু চাইনিজ ভাষা অটোমেটিক্যালি শিখে যাবে। ঠিক সেরকম আবার যখন আমরা এত কিছু শিখেছি, এত গান, এত নাচ, এত কিছু আমরা করি, ডিস্কো ড্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রকম ডিজে বাজিয়ে আমরা যে আজকে অনুষ্ঠান করি, যখন আমরা রোগের ঘোরে বা জ্বরের ঘোরে অচৈতন্য হয়ে পড়ি, আমাদের ভেতর থেকে সেই প্রাইমোডিয়াল, সেই ইউনিভার্সাল সাউন্ড, এই যে সাউন্ড কিন্তু আমাদের মধ্যে চলে আসে। এবং তখন সেখানে আমি একটা গায়ক, আমি শিল্পী, আমি কত ডায়লগ বলেছি, আমি কত ভালো ভালো গান গেয়েছি, সেসব কিন্তু আর মনে থাকে না। আমরা কিন্তু সেই ইউনিভার্সাল সাউন্ডকে আশ্রয় করি। তো এই ইউনিভার্সাল সাউন্ডের যে রেওয়াজ, সেই রেওয়াজ বিভিন্ন ধর্মের বা বিভিন্ন ধর্মের যে সাউন্ড আছে, এই ধরুন আমরা অন্যভাবে বুঝি। এই যে এই সাউন্ডটা হিন্দুরা বলছে ওম ধ্বনি, মুসলিমরা সেখানে আল্লাহ হু আকবর যেটা বলছে, এই যে হুয়া, হু বা আমিন, এই যে কথাটা যখন, অর্থাৎ আপনার নাক, এই মুখ বন্ধ করে যে সাউন্ডটা আমরা করতে পারি, অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে প্রাইমোরিয়াল সাউন্ড। তো এই সাউন্ড যদি আমরা মেডিটেশন, যেটাকে ধ্যান বলি আমরা বাংলায়, ইসলাম ধর্ম অনুযায়ী যেটাকে মোরাকাবা বলা হয়, যদি এটাকে আমরা করতে পারি, তাহলে কিন্তু প্রকৃতির নিয়মে আমাদের প্রত্যেকের নৈতিক চরিত্রের বদল আসবে এবং আসতে বাধ্য। যেমন একটা ভেড়াকে যদি, তার একটা সিংহের বাচ্চাকে যদি জন্ম থেকে ভেড়ার দলে রাখা হয়, তাহলে সে কিন্তু বুঝতে পারে না যে সে সিংহ। সেও কিন্তু ভেড়াদের মতো দেখতে দেখতে ছোটবেলা থেকে ঘাস খাওয়া শুরু করে, কিন্তু পরবর্তীকালে সে কখন বুঝতে পারে, যখন সে রক্তের স্বাদ পায়। ধীরে 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 একদিন কিন্তু ব্লাড দিলে সে কিন্তু তার সিংহত্ব জেগে উঠবে না, তার ভালো লাগবে না। ঠিক সেরকম আমরা যে এই যে নেচারের সৃষ্টি, এবং সৃষ্টিতে এই যে নেগেটিভ এনার্জি, ইলেকট্রনের ফ্লো চলছে, সৃষ্টির সর্বত্র এই প্রাইমোডিয়াল সাউন্ড আছে। যে কোনো জিনিসে যখনই গতি সৃষ্টি হয়, গতি সর্বত্র, ইলেকট্রন সর্বত্র মানে গতি সর্বত্র, এটা অ্যাকর্ডিং টু সায়েন্স বলছি। তাহলে গতি যেখানে আছে সেখানে যে সাউন্ডটা হয় ন্যাচারালি, সেটা হচ্ছে এই সাউন্ডটা হয়। সে জোরে হাওয়া হলেও তাই সাউন্ড হয়, জোরে জলের ফোর্স গেলেও সেই সাউন্ড হয়, একটা পাখা ঘুরছে তাই হচ্ছে, একটা মোটরের চাকা ঘুরছে সেই সাউন্ড হচ্ছে। আলটিমেটলি কিন্তু সেই ইউনিভার্সাল প্রাইমোডিয়াল সাউন্ড। কেন না ইউনিভার্স থেকে বা আমরা নেচার থেকে সৃষ্টি হয়েছি, প্রত্যেকটা পদার্থ সেখান থেকে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তো এইটা যদি আমরা আমাদের মধ্যে নিই
এবং সেক্ষেত্রে আমরা আমাদের নৈতিক চরিত্রের পরিবর্তন করতে পারবো, যে জন্য আমাদের ভারতীয় দ্রষ্টা ঋষিরা বলছেন সাধনা, যে জন্য ভারতীয় ঋষিরা বলছেন যে এটাই ধ্যান, এটাই মেডিটেশন, এবং যার জন্য আজকে রামকৃষ্ণ, বামাখ্যা বা তৈলম স্বামী বিবেকানন্দ এদেরকে আমরা শ্রদ্ধার আসনে বসাই, এবং তাদেরকে আমরা দেখেছি ধ্যানস্থ অবস্থায়। আচ্ছা, তাদেরকে আমরা দেখিনি, ছবিতেও দেখি তো ধ্যানস্থ অবস্থায়। তো ঘটনা হচ্ছে এটাকে কোনো উড়িয়ে দেওয়ার বিষয় নয়, টোটালটাই সায়েন্স। আমি জানি না বলে সেটাকে সায়েন্স নয়, বা আমার ব্যাখ্যাতে আসছে না বলে আমি সেটা উড়িয়ে দেবো, এই মানসিকতা তৈরি হওয়াটাও আবার আমাদের নৈতিক চরিত্র অধপতনের একটা বড় কারণ। কারণ আমি সবার শেষে বলি যে আমাদের মোরাল চরিত্র হওয়া উচিত জীবিত এবং মৃত মানুষ বলে যে সংজ্ঞাটা আছে। জীবিত মানুষ তাকে বলা হয় যে নতুন নতুন করে প্রতিদিন কিছু না কিছু নলেজ অর্জন করে, সে জীবিত। আর যে মনে করে আমার আর নলেজ অর্জন করার কিছু নেই, আমি যা জানি এটাই অনেক কিছু জেনে গেছি, আর নতুন করে শেখার কিছু নেই, সে অ্যাকচুয়ালি মৃত ব্যক্তি। সেই জন্য এভরি ডে যে স্কুল ডে, প্রতিদিন যদি আমরা নতুন নতুন কিছু শিখি এবং আমাদের জেনারেশনকে, আমাদের পারিপার্শ্বিক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে যদি উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমরা একটা সুস্থ সমাজ এখানে আমরা উপস্থিত করতে পারবো, এবং তাতে আমাদের সবাইয়ের বেঁচে থাকা অনেক সহজ হয়ে যাবে, এবং এই ধরনের ক্রাইম থেকেও আমরা বাঁচতে পারবো। কিন্তু এখানে তার মানে আসলো মূলত অনেকগুলো ব্যাপার। সেই ব্যাপারগুলোর মধ্যে আমি যদি একটা কনক্লুশন টানি, তাহলে মূল ব্যাপার হচ্ছে আমাদেরকে প্রকৃতির নিয়মটাকে বুঝতে হবে, এবং তার সঙ্গে আমাকে অন্যদের সঙ্গে কম্পেয়ার করতে হবে, যে অন্যের প্রতি যে ব্যবহার, আমার প্রতি যে ব্যবহার করলে আমি অসন্তুষ্ট হব, আমি সেই ব্যবহার অন্যের প্রতি করব না। এবং আমাদের মনের জোর, অর্থাৎ মাইন্ডের যে পাওয়ার, এই পাওয়ার যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে কিন্তু কখনোই আমরা সেটা পারবো না যেটা আমরা চাইছি। তো আরো একটা জিনিস, আমরা যেটা চাই সেটা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের মেডিটেশন বলে যেটাকে আমরা বলছি, আজকে মডার্ন সায়েন্স ওটাকে মেনে নিয়েছে। যখন ইংরেজিতে আমরা মেডিটেশন বলছি তখন সেটা ভালো লাগে, আর যখন সেটাকে আমরা ধ্যান বলি তখন সেটা একটু শুনতে কেমন গাইয়া গাইয়া লাগে। তো ব্যাপারটা এরকম নয়, এটা করা উচিত। আজকে নিউটনের থার্ড ল বলে আমি শেষ করব। নিউটনের থার্ড ল হচ্ছে যে এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো এই যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তো আমরা ভাবি যে শুধুমাত্র একটা বল দেয়ালে আঘাত করলাম এবং তার প্রতিক্রিয়া স্বরূপ বলটা ফিরে এলো, এইটাকে ভেবে আমরা সায়েন্স নিয়ে এগিয়ে যাচ্ছি। কিন্তু যখন এটাকে আমাদের ঋষিরা একই কথা বলছে যে প্রত্যেক কর্মেরই ফল আছে, তখন সেটাকে আমরা ভাববাদ বলছি। যখন বিজ্ঞান বলছে যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, তখন সেটাকে আমরা সায়েন্স বলছি। আর যখন আধ্যাত্ম বিজ্ঞান বা আমাদের স্পিরিচুয়ালিজম বলছে যে প্রত্যেক কর্মের একটা রেজাল্ট আছে, তো তখন সেটাকে কর্মফল যেটাকে আমরা বলছি, তখন সেটাকে আমরা ভাববাদ বলছি, এটা কাল্পনিক বলছি। তো আজকে বস্তুর ক্রিয়া যদি হয়, তো বস্তুর উপরে আঘাত করলে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া, তাহলে আমি যদি আপনার মনের উপরে আঘাত করি, তাহলে মনও প্রতিক্রিয়া দেয়, তাহলে সেই প্রতিক্রিয়া সুখে ফিরে আসবেই। এটাই হচ্ছে বাস্তব। এর বাস্তব ক্ষেত্রও আছে, যেমন একটা শিশুদেরই বেশি হতো, এখন অনেক উন্নত হয়েছে, শিশুদেরই বেশি হতো, সেটাকে বলা হতো রিউম্যাটিক ফিভার। এই রিউম্যাটিক ফিভার যদি হয় কারোর, দেখা গেছে তার 5 বছর 7 বছর 10 বছর বয়সে রিউম্যাটিক ফিভার হয়েছে, আর তখন তার মতো ঠিক হয়ে গেছে, সে নর্মাল লাইফ লিড করেছে। যখন তার 40 বছর 50 বছর 55 বছর বয়স হয়ে গেল, তখন গিয়ে দেখা গেল তার হার্টের ভালভ খারাপ হচ্ছে, এবং সেটাকে বলা হচ্ছে রিউম্যাটিক আর্থ্রাইটিস। এবং যেখানে বলা হচ্ছে যে ইট লিক্স দ্য জয়েন্ট বাট বাইটস দ্য হার্ট, মানে হার্টের ক্ষতি হচ্ছে। তাহলে এখানে অ্যাক্টিভিটিসটা কি ছিল, যে না আজ থেকে 30 40 50 বছর আগে একটা ফিভার, তার রেজাল্ট 50 বছর পরে হার্টের ভালভ খারাপ হয়ে গেল। তাহলে এটাও তো একটা এফেক্ট, একটা এফেক্ট। তাহলে আজকে আমি যে কাজটা করছি তার এফেক্ট যে আমি 50 বছর পরে পাবো না, আমি যে 20 বছর পরে পাবো না, আমি কারোর মনে যে আঘাত করছি, এই চিন্তা ভাবনাটাই ওটা আবার রিভার্স হয়ে আসবে, আমার কাছেই আসবে, রিভার্স হয়ে আসবে। এই জায়গাটাই প্রকৃতির নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। তো সুতরাং এই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে যদি আমরা সমাজকে শিক্ষিত করার চেষ্টা করি, আশা করি আমরা সত্যি খুব ভালো থাকবো। তার মানে প্রকৃতি হচ্ছে মূল ব্যাপার। হ্যাঁ, প্রকৃতি মূল ব্যাপার। এর পরের দিন আমি আপনাকে বলেই রাখছি, প্রকৃতি যে সত্যিকারের শিক্ষক, প্রকৃতি যে অনন্ত জ্ঞানের ভান্ডার। অ্যাকচুয়ালি নলেজ যদি আমাদের নিতে হয়, নেচার ইজ দ্য মেন সোর্স অফ নলেজ, এবং মেন সোর্স বলা ভুল, মানে অনলি সোর্স অফ দ্য নলেজ। এই যে আপনি একটা আগে বললেন যে মন, এই যে মন যেটা চাইছে আমরা সেটা করতে যাচ্ছি, আমরা অ্যানালাইসিস করছি না। এই যে অ্যানালাইসিস করছি না কেন বা পারছি না, অনেকে পারে না, যেটা ভাবতে যে এটাই আমার ঠিক, কিন্তু দেখা যাচ্ছে সমাজের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, সেটার জন্য কিন্তু নলেজ ঠিক কিনা, নলেজ। যাই হোক, আজকে আমরা এখানে শেষ করলাম। আশা করি আপনাদের প্রত্যেকে ভালো লেগেছে। আগামী দিনের আপনারা এরকম নতুন নতুন প্রচুর তথ্য পাবেন। আপনারা আমাদের এই চ্যানেলটাকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং ভালো লাগলে শেয়ারও করবেন। নমস্কার।